মহাপুরুষ তাদের আদর্শ ও বিচার এই শীর্ষক যে আন্তর্জালিক পাঠচক্রের আয়োজন করা হয়ে থাকে তার আজ সপ্তম পাঠচক্র। বস্তুত আপনারা প্রায় সকলেই অবগত আছেন যে 31 মাস যেগুলো আমাদের থাকে, ওই 31 তারিখে আমাদের সন্ধে 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা ব্যাপী এই পাঠচক্র আমরা আয়োজন করে থাকি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের, বিশেষত পশ্চিমবঙ্গের যে নতুন শাখা, এই শাখার মানুষজন আমরা সকলে এখানে উপস্থিত হই। তো আজকে আমাদের পরম সৌভাগ্যবশত আমরা আমাদের মধ্যে সভাপতি রূপে যাকে পেয়েছি তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ লোক সংসদের অন্যতম বিশিষ্ট সদস্য, সম্পর্ক সেতুর চেয়ারম্যান শ্রী সোমনাথ মিশ্র মহোদয়। উনাকে আমরা আমাদের এই কার্যক্রমে সুস্বাগত জানাচ্ছি। এছাড়া আজকে আমরা আমাদের মধ্যে বক্তা রূপে, মুখ্য বক্তা বা আলোচক রূপে যাকে পেয়েছি উনি হলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোলবা মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের স্বনামধন্য অধ্যাপক ডক্টর প্রীতম মণ্ডল মহোদয়। উনাকেও আমরা আমাদের স্বামী বিবেকানন্দ লোক সংসদের পক্ষ থেকে ধন্যবাদ, সুস্বাগতম জানাচ্ছি। কালীপ্রসাদ বাবু বলছিলেন খুব অল্প সময়ের নোটিশে, অল্প সময়ের উনাকে আমন্ত্রণে, উনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। তো সেই কারণে আমরা উনার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। তো আজকে আমরা বিশেষত আমাদের আলোচক মহোদয় স্বামী বিবেকানন্দের সাহিত্য চর্চা এই বিষয়ে আলোচনা রাখবেন। তার পূর্বে এই সভার সভাপতি শ্রী সোমনাথ মিশ্র মহোদয়কে আমি অনুরোধ করছি স্বকীয় অধ্যক্ষ ভাষণের মাধ্যমে এই সভাকে উদ্বোধন করুন। স্যার। ধন্যবাদ সৌময় বাবু। আমাদের বিচারধারার পশ্চিমবঙ্গ শাখার একটা বিশেষ স্থান রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ লোক সংসদ এই জগতে। আমরা আজ খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ শাখার সপ্তম আলোচনা চক্র আজকে আমরা অনুষ্ঠিত হতে দেখব। আজকের অনুষ্ঠানের পরবর্তী অংশে যাওয়ার আগে যেটা আমরা করে থাকি সেই জিনিসটা আমরা করব, অর্থাৎ প্রথমেই আমরা ওঙ্কার ধ্বনি বা ওঙ্কার মন্ত্র দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটিকে উদ্বোধিত করব। এর জন্য আমি শ্রীমতী শুভ্রা মিশ্রকে বলবো আসার জন্য। শুভ্রা ম্যাডামের আজ সেটা একটু অসুস্থ থাকে, উনি থাকবেন পাশে, কিন্তু ওঙ্কার ধ্বনিটা আমি এবং শুভ্রা দুজনে মিলেই আমরা করতে যাচ্ছি।
শুভময় বাবু। শুভময় বাবু, হ্যালো। আচ্ছা, আমরা, am I audible? শোনা যাচ্ছে আমার কথাগুলো? তাহলে কি স্যার বক্তাকে এবারে বক্তব্যের জন্য বলবো না আপনি কিছু বলবেন? না না, আমি আমি একটু বলবো, এই যে যেটা হ্যাঁ, শুভময় হ্যাঁ, বাবু হ্যাঁ, বললেন, ঠিক আমি আছে। বুঝতে পারছি আপনার শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শুভময় বাবুর একটা ইন্ট্রোডাক্টরি মেসেজ আমাদের দিলেন, আমরা বক্তার সম্পর্কে একটু জানলাম। তা আমিও এই সুযোগটা একটু নেব আমাদের আজকের সুযোগ্য বক্তার বিষয়ে সংক্ষেপে কিছু বলার, এবং আজকের যে বিষয়বস্তু সেটা তো বলবেন বক্তা, আমি অল্প একটু দু একটা কথাই শুধু আমি রাখব। আজকের বক্তা হচ্ছেন ডক্টর প্রীতম মণ্ডল। উনি সংস্কৃত বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পোলবা মহাবিদ্যালয়, হুগলির। ডক্টর মণ্ডল রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠ থেকে সংস্কৃতে অনার্স নিয়ে পাশ করার পরে উনি মাস্টার ডিগ্রি করেন সেই একই কলেজ থেকে, অটোনমাস কলেজ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠ। তারপরে উনি রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির থেকে বিএড করে নেন এবং 2021 সালে উনি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকেই সংস্কৃতে পিএইচডি করেছেন। 2010 থেকে 2014 এই সময়টুকুর মধ্যে উনি বসিরহাট রায়বাটি পঞ্চানন হাই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে ছিলেন এবং 2014 থেকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত উনি পোলবা মহাবিদ্যালয়, হুগলি জেলার সেই কলেজে, পোলবা মহাবিদ্যালয় কলেজে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ওনার দায়িত্ব পালন করে চলেছেন। মিষ্টি স্বভাবের ডক্টর মণ্ডলকে আজ বক্তা হিসেবে পেয়ে আমরা খুবই খুশি। আর একটা বিশেষ খুশির খবর যে উনি রামকৃষ্ণ মিশনের সাথে যেন অতিপৃক্ত হয়ে আছেন, মিশে আছেন। ফলে স্বামী বিবেকানন্দের ভাবনা, ভাবধারা এই সম্পর্কেও ওনার ভেতরে যে একটা নিশ্চয় একটা অন্তর্জগৎ সৃষ্টি হয়েছে। ফলে আমরা আশা করব যে ডক্টর মণ্ডলের কাছ থেকে আমরা আজকে যেটা শুনতে যাচ্ছি সেটা অত্যন্ত সুন্দর, মনোরম হবে। তবে আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি হচ্ছে, আপনারা এর মধ্যে দেখেছেন, লিঙ্কে আমাদের আছে, স্বামী বিবেকানন্দের সাহিত্য চর্চা। বলতে দ্বিধা নেই, এই বিষয়টি কিন্তু আপাত দৃষ্টিতে খুব একটা বেশি আলোচিত হয় না। একেবারে হয় না সেটা বলবো না, একেবারেই ভুল, হয়, নিশ্চয়ই হয়। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা স্বামী বিবেকানন্দের বিভিন্ন ভাবনা, ধ্যান ধারণা নিয়ে আলোচনা করি, কিন্তু সাহিত্য চর্চা এই বিষয়টি সেই অর্থে খুব একটা বেশি আলোচিত হতে আমরা দেখি না। একাডেমিশিয়ানদের মধ্যেই সাধারণত এগুলো সীমাবদ্ধ থাকে। অবশ্য আমরা এসবিএল এর, স্বামী বিবেকানন্দ লোক সংসদে যারা রয়েছেন তাদের বোধহয় 99% বা অন্তত 95%, 95% মানুষ একাডেমিশিয়ানই রয়েছেন। তো আজকের আলোচনায় আমরা স্বামী বিবেকানন্দের সেই ভাবনাটুকুকে দেখার চেষ্টা করব ডক্টর মণ্ডলের বিশ্লেষণের মাধ্যমে। তা আমি বেশি কথা আর বলবো না, ডক্টর মণ্ডলকে বলার জন্য অনুরোধ করব। স্বামী বিবেকানন্দ লোক সংসদের আরেকটা নিয়ম আমরা সাধারণত মেনে চলি, সেটা হচ্ছে সময়সীমা। আমরা এই 40 মিনিট সময়সীমা আমরা ধার্য রেখেছি বক্তার। তারপরে আমাদের পরবর্তী অংশে আমরা যাব এবং অনুষ্ঠানটিকে আমরা সাঙ্গ ঘোষণা করব। স্বামী বিবেকানন্দের যে ভাবনা, এই ভাবনা অর্থাৎ সাহিত্য চর্চা নিয়ে তার যে ভাবনা ছিল, সেই বিষয়ে এখন বলার জন্য আমি আজকের বিশিষ্ট অতিথি এবং বক্তা ডক্টর প্রীতম মণ্ডলকে আমি অনুরোধ করছি। উনি ওনার ভিডিওটি অন করে বক্তব্যটা রাখবেন। তবে সাধারণত ভিডিও এবং অডিও দুটোই অন থাকলে কোয়ালিটিটা একটু, অডিওটা হ্যাম্পার্ড হয়ে যায়। ফলে কিছুক্ষণ ভিডিও অন রেখে আপনি অডিওতে শুধু বলবেন, তাহলে কোয়ালিটিটা আমরা পাবো ঠিক মতো। ধন্যবাদ, আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর মণ্ডল, আপনি দয়া করে আপনার বক্তব্য রাখুন। নমস্কার। ওং ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ,
स्थिरैरङ्गैस्तुष्टुवागंशस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्ष अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। স্বামী বিবেকানন্দ লোক সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মাননীয় সুধীবৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকের আলোচনা সভায় আমার বক্তব্য বিষয় হলো স্বামী বিবেকানন্দের সাহিত্য চর্চা। এই বিষয়ে প্রস্তুতির জন্য খুবই কম সময় পেয়েছি, তাই যদি কোথাও ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। স্বামী বিবেকানন্দ ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, যিনি ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং দর্শনকে নতুনভাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেন। সংস্কারাচ্ছন্ন, সংকীর্ণচিত্ত, পরাধীন ভারতবাসীর অন্তরে তিনি জাগিয়েছিলেন পুনরুজ্জীবনের চেতনা। তিনি যদি বীর সন্ন্যাসী বিবেকানন্দ না হতেন তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস তাকে বাদ দিয়ে রচিত হওয়া সম্ভব ছিল না। সাহিত্যিক বিবেকানন্দ ছিলেন নিজস্ব প্রতিভার শক্তিতে সুপ্রতিষ্ঠিত। তার পক্ষে সাহিত্য সাধনা শুধু কল্পনা বিলাস ছিল না, তার রচনাবলীর উৎস ছিল স্বদেশ প্রেম তথা স্বজাতি হিতৈষণা। বহুজন হিতায় চ বহুজন সুখায় চ মন্ত্রে অনলস অতন্দ্রিতভাবে কর্মের সাধনাই ছিল তার জীবনের ব্রত, এবং তার সাহিত্য সাধনাও ছিল সেই কর্ম সাধনারই অন্তর্গত। বিবেকানন্দের সাহিত্য চর্চার ভাষা মাধ্যম মূলত বাংলা ও ইংরাজি। তার বহু ভাষণই ইংরাজিতে প্রদত্ত হয়েছিল। এখানে আমরা সেই ভাষণ সমূহকে আলোচনার অন্তর্ভুক্ত করছি না। বাংলা ভাষায় রচিত তার 4টি গ্রন্থাকারে প্রকাশিত রচনা যথা ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য ও বর্তমান ভারত, এবং সংস্কৃত, ইংরাজি, হিন্দি ও বাংলা ভাষায় রচিত কিছু কবিতা হবে আজকের আলোচনার বিষয়বস্তু। আলোচ্য রচনাগুলি 1898 থেকে 1902 সালের মধ্যে রচিত, এবং সব লেখাগুলির সঙ্গেই অবিচ্ছিন্ন হয়ে আছে উদ্বোধন পত্রিকা। এই পত্রিকার প্রথম পরিকল্পনা করেছিলেন বিবেকানন্দ স্বয়ং। তার মতাদর্শেই পত্রিকাটির উদ্বোধন ঘটেছিল। উদ্বোধন পত্রিকা রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র রূপে প্রকাশিত হলেও সেই পত্রিকায় ধর্মীয় মতাদর্শের সঙ্গেই সমভাবে
প্রাধান্য পেয়েছে ভারতের ইতিহাস, ভারতীয় ঐতিহ্য এবং ভারতের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে বহু চিন্তন সমৃদ্ধ রচনা। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ এবং বর্তমান সম্পাদক হলেন স্বামী কৃষ্ণনাথানন্দ। অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই যে উদ্বোধন পত্রিকার বর্তমান সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ বা পূজনীয় দেবাঞ্জন মহারাজকে আমি বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বিদ্যাভবন নামক ছাত্রাবাসের অধীক্ষক বা হোস্টেল সুপার হিসেবে পেয়েছিলাম। যাই হোক, এখন মূল আলোচনায় ফিরে আসি। যে 4টি গদ্য গ্রন্থকে বিবেকানন্দের গদ্য সাহিত্যের প্রধান সম্ভার বলে মান্য করা হয়, তার মধ্যে ভাববার কথা প্রবন্ধগুচ্ছের প্রধান পরিচয় হল পরাধীন ভারতের বিভিন্ন দিক নিয়ে রচিত মোট 9টি প্রবন্ধের সংকলন। 9টি প্রবন্ধ হল যথাক্রমে হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ, রামকৃষ্ণ ও তাহার উক্তি, ঈশা অনুসরণ, বর্তমান সমস্যা, বাংলা ভাষা, জ্ঞানার্জন, ভাববার কথা, পারি প্রদর্শনী এবং শিবের ভূত। এখন প্রবন্ধগুলির দিকে একটু আলোকপাত করা যাক। প্রথম প্রবন্ধ হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হয়েছিল 1887 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের 65 বছরের জন্মদিন উদযাপন উপলক্ষে স্বতন্ত্র পুস্তিকাকারে। এই প্রবন্ধে বিবেকানন্দ জীর্ণ ও প্রাচীন প্রথার মোহে আবদ্ধ না থেকে ভারতবাসীকে নবধর্মে প্রাণিত হতে আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় প্রবন্ধ রামকৃষ্ণ ও তাহার উক্তি হল অধ্যাপক ম্যাক্স মুলার রচিত দ্য লাইফ অ্যান্ড সেইংস অফ রামকৃষ্ণ নামক গ্রন্থের একটি পর্যালোচনা। ম্যাক্স মুলার রামকৃষ্ণ সমালোচকদের অভিমত যেভাবে খণ্ডন করেছেন তার প্রশংসা করেছেন বিবেকানন্দ। ভাববার কথা গ্রন্থের তৃতীয় রচনা অর্থাৎ ঈশা অনুসরণ বিবেকানন্দের অধ্যয়ন স্পৃহা, অধ্যাত্ম উপলব্ধির সঙ্গে জীবনের মঙ্গল কর্মের আদর্শকে সম্মিলিত করবার স্বাভাবিক প্রবণতা, উদার ধর্মীয় মনোভাব এবং তরুণ বয়স থেকেই কঠিন কর্মে প্রবৃত্ত হবার মানসিকতার সম্মিলিত দৃষ্টান্ত। 1889 খ্রিস্টাব্দে সাহিত্য কল্পদ্রুম নামক পত্রিকায় ইমিটেশন অফ ক্রাইস্ট নামক গ্রন্থের বাংলা অনুবাদ করতে তিনি শুরু করেছিলেন। পত্রিকার প্রথম বর্ষের 5টি সংখ্যায় ধারাবাহিকভাবে 6টি পরিচ্ছেদে অনুবাদ প্রকাশিত হয়। এই রচনাগুলি একত্রে ভাববার কথা তৃতীয় প্রবন্ধ রূপে মুদ্রিত। চতুর্থ প্রবন্ধ হল বর্তমান সমস্যা, যা উদ্বোধন পত্রিকার প্রস্তাবনা রূপে প্রকাশিত হয়েছিল। বিবেকানন্দ ছিলেন প্রাণের আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাসী এক দেশব্রতী আদ্যন্ত দেশপ্রেমিক ভারতীয়। তার সেই হৃদয়ই উন্মুক্ত হয়েছে
এই রচনাটিতে। পঞ্চম প্রবন্ধ বাংলা ভাষা চলিত বাংলায় রচিত। গৌতম বুদ্ধ, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ সকলেই সরল ভাষায় লোকশিক্ষা দিয়েছেন। স্বাভাবিকভাবেই ভাষাই জাতির উন্নতির সোপান। ভাষার অলঙ্করণ নয়, ভাবের সমৃদ্ধি হল প্রধান বিবেচ্য। এসব কথাই সংক্ষেপে পরিষ্কার করে বলেছেন লেখক। ষষ্ঠ প্রবন্ধ জ্ঞানার্জন হল দর্শন ভাবনা সমৃদ্ধ একটি লেখা। সপ্তম রচনা ভাববার কথা হল 7টি টুকরো চিন্তাখণ্ডের সমষ্টি। প্রথম ছাড়া বাকি 6টি চলিত ভাষায় লেখা হয়েছে। ধর্মের আচরণ, আড়ম্বর, লোকাচার ভেদ করে তার সারটুকু স্পর্শ করার শিক্ষা এই প্রবন্ধে সরস ভঙ্গিতে দিয়েছেন। অষ্টম প্রবন্ধটি অর্থাৎ পারি প্রদর্শনী 1900 খ্রিস্টাব্দে বিবেকানন্দের প্যারিস পর্যটনের বিবরণ। প্যারিসে 1900 খ্রিস্টাব্দের আগস্ট মাসে বসেছিল ধর্মের ইতিহাস সম্পর্কে এক বৃহৎ সভা। এই অধিবেশনে একাধিক ভাষণ দিয়েছিলেন বিবেকানন্দ। সেই অধিবেশনগুলির বিবরণ তিনি লিখে পাঠিয়েছিলেন তৃতীয় ব্যক্তির জবানিতে। ধর্মশাস্ত্র জ্ঞানের দিক থেকে নিবন্ধটি উল্লেখযোগ্য। ভাববার কথা গ্রন্থের শেষ লেখাটি অর্থাৎ শিবের ভূত একটি অসমাপ্ত গল্প। বিবেকানন্দের মৃত্যুর পর তার ঘরের কাগজপত্রের মধ্যে এটি পাওয়া গিয়েছিল। সেই মতো টিকা সমেত শিবের ভূত নামক অসমাপ্ত গল্পটি মুদ্রিত হয়েছে উদ্বোধনে। কালক্রম অনুসারে বিবেকানন্দের দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ হল পরিব্রাজক, যা অসামান্য মননদীপ্ত এবং একই সঙ্গে সরস একটি রচনা। বাংলা সাহিত্যে চলিত ভাষা প্রয়োগের দিক থেকেও যুগান্তকারী এক সৃষ্টি। এই বইটি লেখা হয়েছিল 1899 খ্রিস্টাব্দে বিবেকানন্দের দ্বিতীয়বার পাশ্চাত্য দেশ ভ্রমণের বিবরণ অবলম্বন করে। বিবেকানন্দের প্রয়াণের পর স্বামী শারদানন্দের সম্পাদনায় লেখাটি পুস্তকাকারে প্রকাশিত হয় 1906 খ্রিস্টাব্দে। এই রচনাটি কথ্য ভাষায় রচিত। যে সময় এই রচনাটি প্রকাশিত হচ্ছে পত্রিকায়, তখন চিন্তামূলক গদ্য এবং কথা সাহিত্যের গদ্য সাধু বাংলায় ছিল। তার অন্যথা প্রায় হতো না। মুখের ভাষার কথ্য বাংলাকে একটু অবজ্ঞা ও তুচ্ছতার দৃষ্টিতেই দেখা হতো। ব্যঙ্গ বিদ্রুপমূলক রচনা ছাড়া শোভন রুচি বিষয় গৌরবমূলক কোনো লেখাই লেখা হতো না কথ্য বাংলায়। আর প্রবন্ধ জাতীয় লিখনের জন্য কথ্য বাংলার প্রয়োগ ছিল অকল্পিত। কিন্তু স্বামী বিবেকানন্দ এই কথ্য বাংলায় কেবল তার সমুদ্রপথের জাহাজ ভ্রমণের সরস বিবরণই দিলেন না, এই ভাষায় তিনি ব্যাখ্যা করলেন ইতিহাস, বিশ্লেষণ করলেন বিজ্ঞান, তুলনামূলক সমালোচনা করলেন ভারত ও অন্যান্য দেশের সমাজের, আলোচনা করলেন ধর্মতত্ত্ব, ভূগোল, নৃতত্ত্ব,
আন্তর্জাতিক রাষ্ট্রনীতি সবই কথ্য বাংলা ভাষায়। এই গ্রন্থে স্বামীজি বাংলা ভাষায় বহু চলিত বুলি ও প্রবচন প্রভৃতি ব্যবহার করেছেন, যথা হালে পানি পাওয়া, কিস্তি বানচাল, গায়ে মানে না আপনি মোড়ল, টালমাটাল, গদাই লস্করি চাল প্রভৃতি। চলিত বাংলায় বাংলা ভাষাকে সর্বপ্রকার রচনার মাধ্যম করে তোলবার কাজে বাংলা সাহিত্যে প্রথম অগ্রদূত স্বামী বিবেকানন্দ। অনেকের ধারণা মনীষী প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্রই চলিত ভাষায় প্রবন্ধ রচনার পথ প্রদর্শক, কিন্তু এ ধারণা ভ্রমাত্মক। বাংলার কথ্য ভাষায় যে অফুরন্ত শব্দ সম্পদ আছে, তাদের ভাব প্রকাশের শক্তি সম্পর্কে স্বামীজি সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি লিখেছেন, তোমরা শূন্যে বিলীন হও, আর নূতন ভারত বেরুক। বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালো মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ধুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবন শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা রুটি পেলে ত্রৈলোক্যে এদের তেজ ধরবে না। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন। এরপর উদ্বোধন পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় বর্ষে বেশ কয়েকটি প্রবন্ধ প্রাচ্য ও পাশ্চাত্য শীর্ষকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থটির প্রকাশ 1903 খ্রিস্টাব্দে। প্রধানত দুই সভ্যতার তুলনামূলক আলোচনাই বিবেকানন্দের উদ্দেশ্য। তবে লেখকের উদ্দেশ্য উদ্ভূত হয় সমকালের জীবন ভাবনা ও ঔচিত্যবোধ থেকে। মোটের উপর 19 শতকের দ্বিতীয়ার্ধে হিন্দু বাঙালির মানসিকতা ও দৃষ্টিকোণ থেকেই জেগেছিল বিবেকানন্দের এই তুলনামূলক বিচার বুদ্ধি। তিনি বহু দেশ ভ্রমণ করেছিলেন, বিভিন্ন সমাজের স্বাতন্ত্র ও লোকাচার সম্পর্কেও ছিল তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। তাই সমাজের বিভিন্ন দিক নিয়ে এবং ইতিহাসের পশ্চাৎপট সম্পর্কে লেখকের আলোচনা বিস্তৃত ও সুচিন্তিতভাবে ব্যক্ত হয়েছে এই রচনামালায়। ধর্ম ও মোক্ষ, জাতি ধর্ম, শারীরিক বিশিষ্টতা, পোশাক ও ফ্যাশন, আহার ও পানীয়, পরিচ্ছন্নতা, আর্য জাতির পরিচয়, নারী ও পুরুষের অবস্থান ইত্যাদি বিষয় নিয়ে আছে আলোচনা। স্বদেশ প্রেম ও ভারতীয় ধর্ম দর্শন সংস্কৃতি ইতিহাসের প্রতি শ্রদ্ধা সত্ত্বেও খোলা চোখে ভারতীয় চরিত্রের যে পশ্চাৎমুখীনতা, কুসংস্কার, আলস্য, কর্মে উৎসাহের অভাব ইত্যাদি ত্রুটি দেখা যায়, তার প্রতি সমালোচনায় মুখর ছিলেন রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র প্রমুখরা। এই মনোভাবের শরিক ছিলেন বিবেকানন্দ।
সেজন্যই তার লেখায় ব্যঙ্গ ও পরিহাসের সুরে ভারতীয় চরিত্রে স্খলন এত স্পষ্টভাবে দেখিয়ে দেন তিনি। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থ সম্পর্কে আরেকটি কথা বলবার থাকে, তা হল উভয় ক্ষেত্রেই কেবল ভারতীয় ও ব্রিটিশ জাতির আলোচনায় আবদ্ধ থাকেননি তিনি। প্রধানত ভারতীয়দের নিয়ে কথা বললেও কিছুটা চীনা ও জাপানি, আরব ও তাতারদের সম্পর্কে মন্তব্য করেছেন। ইউরোপীয় দেশগুলির মধ্যে গ্রিস থেকে আয়ারল্যান্ড বাদ যায়নি কেউই। জার্মানি, ফ্রান্স তো আছেই। লেখকের আহরিত জ্ঞান, ইতিহাস ও সমাজতত্ত্ব সহযোগে সংক্ষিপ্ত স্পষ্ট বক্তব্য এবং মন্তব্য আলোকরশ্মির মতোই সমুজ্জ্বল। প্রাচ্য পাশ্চাত্য বইটি যেন হঠাৎ শেষ হয়ে গেছে পাশ্চাত্য দেশের পরিচ্ছন্নতার অভ্যাস এবং শিল্পের প্রসঙ্গ এসে। স্বাভাবিকভাবেই তিনি পরিচ্ছন্নতা প্রসঙ্গে পাশ্চাত্য দেশের প্রশংসায় বিস্ফারিত হয়েছেন। যা ফেলবার তা যে তারা কখনো রাস্তায় ফেলে না, এই সত্যটি এদেশে আজও স্বীকৃত হলো না। আর ইউরোপীয় শিল্পকলা সম্পর্কে মুগ্ধতা বিবেকানন্দের শিল্পবোধের সূক্ষ্মতা এবং শিল্প উপভোগ ক্ষমতার গভীরতা প্রমাণ করে। তিনি বলেছেন, ওদের মতো চিত্র বা ভাস্কর্য বিদ্যা হতে আমাদের এখনো ঢের দেরি। ও দুটো কাজে আমরা চিরকালই অপটু। বড্ডজোর ওদের নকল করে একটা আধটা রবিবর্মা দাঁড়ায়। বোঝাই যায় প্রাচ্য ও পাশ্চাত্য যদি হঠাৎ শেষ না হতো, তাহলে বিবেকানন্দের শিল্প মনস্কতার একটি বিস্তৃত দিক খুলে যেত আমাদের সামনে। এরপর উদ্বোধন পত্রিকায় 1305 থেকে 1307 বঙ্গাব্দের মধ্যে বর্তমান ভারত গ্রন্থের লেখাগুলি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থাগারে প্রকাশিত হয় 1905 খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দের সম্পাদনায়। এই বইটি কিছু ভারী ধরনের। ভারতের ইতিহাস, ধর্মীয় দর্শন ও মুক্ত চিন্তা দর্শনের বহু হাজার বছরের পরম্পরাকে অল্প পরিসরে জমাটভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন লেখক। এই লেখাগুলোর ভাষা সাধু বাংলা। ভারতের ইতিহাস বিশ্লেষণে প্রবৃত্ত হয়ে বিবেকানন্দ বিভিন্ন ধরনের শ্রেণীর অস্তিত্ব, তাদের অন্তর্বর্তী সংঘাত এবং সভ্যতার গতি যা এই সংঘাতের মধ্য দিয়েই চলমান, সেই সত্যটি প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন। বৈশ্যযুগের শেষে শূদ্রযুগের অভ্যুত্থানের ইঙ্গিত স্পষ্টভাবেই এখানে দিয়েছেন স্বামীজি। নিম্নবর্গের প্রতি উচ্চবর্গীয় শ্রেণীর অত্যাচারের কথা এত স্পষ্টভাবে সম্ভবত বাংলা ভাষায় এর আগে উচ্চারিত হয়নি। তিনি লিখেছেন, সমাজে যাহারা সর্বাঙ্গ হইয়াও সর্বদেশে সর্বকালে জঘন্য প্রভব হিস বলিয়া অভিহিত, তাহাদের কি বৃত্তান্ত? যাহাদের বিদ্যা লাভেচ্ছারূপ গুরুতর অপরাধে
ভারতে জিহ্বাচ্ছেদ, শরীর ভেদাদি ভয়াল দণ্ড সকল প্রচারিত ছিল। ভারতের সেই চলমান মশাল, ভারতেতর দেশের ভারবাহী পশু সেই শূদ্র জাতির কি গতি? এই গ্রন্থের এই উপসংহার অংশ স্বদেশ মন্ত্রে বিবেকানন্দ বলেছিলেন, ভুলিও না, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি মেথর, তোমার রক্ত, তোমার ভাই। আমরা এখন অনুভব করব কবি বিবেকানন্দকে। সংখ্যায় অনেক কবিতা তিনি লেখেননি, কিন্তু লিখেছেন 4টি ভাষায়: সংস্কৃত, ইংরাজি, হিন্দি ও বাংলা। সব মিলিয়ে 40 থেকে 50-এর মধ্যে তার কবিতার সংখ্যা। গদ্য সাহিত্যিক বিবেকানন্দ প্রধানত মননশীল চিন্তক। ইতিহাস, সমাজতত্ত্ব, দর্শনশাস্ত্র, ভ্রমণ অভিজ্ঞতা, জীবনের বিচিত্র স্বাদ তার মনে যে ভাবনা তরঙ্গ জাগিয়েছে, তাকেই তিনি গদ্য নিবন্ধে সচেতনভাবে প্রকাশ করেছেন। গদ্য সাহিত্যে ধর্মকথার লেখক তাকে কেউ বলবে না, কিন্তু কবিতায় বিবেকানন্দ অধ্যাত্ম অনুভবকে পূর্ণ মুক্তি দিয়েছেন। তার আধ্যাত্মিক উপলব্ধির অবলম্বন আপাতভাবে কখনো কখনো শিব, কালী, কৃষ্ণ, কিন্তু আসলে সৌরলোকের স্থপতি, বিশ্ববিধায়ক ও ব্রহ্মস্বরূপ ঈশ্বরের পরম সৃষ্টি এই বিস্ময় জাগানো মহাবিশ্বের অনুভূতি তার কবিতার নিহিত প্রেরণা। তার অনেক কবিতাই স্তোত্র এবং সঙ্গীত রূপে রচিত। এখানে কবিতার আলোচনায় গান, কবিতায় স্তোত্রের কোনো পার্থক্য করা হয়নি। বিবেকানন্দের সংস্কৃত রচনাগুলি বীর বাণী নামে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার 6ষ্ঠ খণ্ডে সংকলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ দেবকে নিবেদিত 8টি শ্লোক, 6টি শিবস্তোত্র, 7টি অম্বা স্তোত্র সংকলিত। যেমন শ্রীরামকৃষ্ণ স্তোত্রে তিনি লিখেছিলেন, আচণ্ডালা প্রতিহতরয় ইয়স্য প্রেম প্রবাহ লোকাতীতোপ্যহনজহৌ লোক কল্যাণ মার্গম। শেষে শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্রে তিনি লিখলেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ আরাত্রিক ভজন, খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দিতমায় নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়। 7টি অম্বা স্তোত্রের প্রথম স্তোত্রে তিনি লেখেন, কা ত্বং শুভে শিবকরে সুখ দুঃখ হস্তে আঘূর্ণিতং ভবজলম প্রবলোর্মি ভঙ্গৈ শান্তিং বিধাতুমিহ কিং বহুধা বিভগ্নাং মাতঃ প্রযত্ন পরমাসি সদৈব বিশ্বে। কয়েকটি শিব সঙ্গীত ও শ্রীকৃষ্ণ সঙ্গীত রচনা করেছিলেন তিনি। যেমন তার রচিত একটি শিব সঙ্গীত হল
তাথেইয়া তাথেইয়া নাচে ভোলা, বম বব বাজে গাল, ডিমি 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 ডমরু বাজে, দুলিছে কপাল মাল, গরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজে, ধক 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 মৌলি বন্ধ, জলে শশাঙ্ক ভাল। শ্রীকৃষ্ণ সঙ্গীতে তিনি লিখলেন, মুঝে বারি বনবারি সৈয়া, জানে কো দে, জানে কো দে রে সৈয়া, জানে কো দে। বিবেকানন্দের বাংলা কবিতাগুলির অধিকাংশই উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিশেষভাবে এই কবিতাগুলিতে মহাবিশ্বের বিস্ময় উদ্ভাসিত হয়েছে। যেমন প্রলয় বা গভীর সমাধি কবিতায় লিখেছেন, নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সমছবি বিশ্ব চরাচর। উদ্বোধন পত্রিকার প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত হয়েছিল সখার প্রতি নামক কবিতা। সখা সম্বোধন তিনি করেছেন পাঠককে, জনগণকে। এই কবিতারই শেষ দুই চরণ নিয়ে উঠেছে তার প্রবাদ উপম বাণী, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ বিরচিত নাচুক তাহাতে শ্যামা কবিতায় পাই জীবনের কঠিন ও রুদ্র রূপের মধ্যে মাতৃকা রূপের সঞ্চার ও সেই কঠিনকে চিত্তের বিশুদ্ধতায় আহ্বান করে নেবার সংকল্প। গাই গীত শোনাতে তোমায় এই কবিতাটিতে গুরুর কাছে আত্মসমর্পণ সূচক কয়েকটি পংক্তি আছে, তবে দীর্ঘ এই কবিতাটিতে মূলত অনন্ত মহাবিশ্ব, জীবন মৃত্যুর বিরামহীন আবর্তন সংক্রান্ত অনুভূতি বড় হয়ে উঠেছে। বিবেকানন্দ রচিত ইংরাজি কবিতাগুলির মধ্যে অন্যতম হল কালিদা মাদার। কাশ্মীরের ক্ষীর ভবানী মন্দিরে বসে এটি রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। সৃষ্টি স্থিতি প্রলয়ের কেন্দ্রে বিরাজিত মৃত্যুরূপিণী মহাশক্তিকে অনুভব করা হয়েছে এই কবিতায়। এই প্রচণ্ড প্রলয় শক্তিকে সহ্য করতে পারলে, ধারণ করতে পারলে তবেই জীবের সাধনা সফল। অনেকেই মনে করেন তার ইংরাজি কবিতাগুলির মধ্যে শ্রেষ্ঠ হল দ্য কাপ। এই কবিতাটি খ্রিস্টীয় ধর্মানুষঙ্গের সংকেতবাহী পেয়ালার প্রতীকটি এখানে ব্যবহৃত হয়েছে। যীশু খ্রিস্টের পবিত্র পেয়ালা পরম পূর্ণের আধার এই পান পাত্রটিকে বিশেষভাবে সংরক্ষিত রাখতে হবে। এই প্রতীকে পেয়ালা হয়ে ওঠে ভক্তের হৃদয় পাত্র এবং জীবন পাত্রের কল্পমূর্তি। দুরূহ ব্রত সফল হবে এই পান পাত্র থেকে ত্যাগ ও ভক্তিস্বরূপ পানীয় গ্রহণ করলে। বিবেকানন্দ ছিলেন স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বোধিত একজন সন্ন্যাসী। আমেরিকার স্বাধীনতা দিবসের স্মরণে টু দ্য 4th of July কবিতাটি লিখেছিলেন। বিবেকানন্দের কাছে এই 4th জুলাই দিনটি বিশ্ব মানবের মুক্তির দিন বলেই গণ্য হয়েছিল।
ইংরাজি কবিতাগুলির মধ্যে তার দার্শনিক উপলব্ধি, আধ্যাত্মিক অনুভব, জীবনের বাস্তবতা, আন্তরিক কর্তব্যবোধ, আত্মোপলব্ধির বিশালত্বের বোধ সব মিলিয়ে এক আশ্চর্য বিপুল সমন্বয়িত উপলব্ধি গড়ে ওঠে। তেমনই একটি কবিতা হলো দ্য সং অব দ্য সন্ন্যাসিন। এছাড়া তার রচিত টু দ্য অ্যাওকেন্ড ইন্ডিয়া, সং অব দ্য ফ্রি, টু মাই ওন সোল ইত্যাদি কবিতাও উল্লেখযোগ্য। পরিশেষে বলতে পারি, স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহেই আধুনিক ভারতের নির্মাতাদের একজন। তার সাহিত্যেও তিনি সেই পরিচয় রেখে গেছেন। তার জীবন ও সাহিত্য পরস্পরের পরিপূরক ছিল। তিনি যথার্থই সাহিত্যিক প্রতিভার অধিকারী ছিলেন এবং তার বিচিত্র দানে তিনি বঙ্গবাণীকে সম্পন্ন করে গিয়েছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বাংলা সাহিত্যের ইতিহাসে আজও তার সাহিত্যকৃতি উপযুক্ত মর্যাদা বা স্বীকৃতি প্রাপ্ত হয়নি। এই বলে আমার আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ডক্টর মন্ডল। অপূর্ব অপূর্ব সুন্দরভাবে আপনার বক্তব্য রেখেছেন। আমাদের এই আলোচনা আসলে এত সুন্দর পরিবেশের মধ্যে শুরু হয়েছিল যে এসভিএলএস তথা স্বামী বিবেকানন্দ লোক সংসদের একটা বিশেষ অঙ্গ আছে আমাদের শুরুতেই, যেটা বিবেকবাণী, সেই অংশটুকু আমরা মিস করে গেছি। আসলে ডক্টর মন্ডল উনি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমিও সতীর্থ ওনার। তো ভালো লেগেছে, উনি বক্তব্য খুব সুন্দর রেখেছেন। বিবেকবাণীর বিবেকানন্দের বাণী থেকে উনি মাঝে মধ্যে কিছুটা কোট করেছেন। আমি শুধু অল্প একটু বলেই আমার পরবর্তী আলোচনায় চলে যাব এবং আজকে অনুষ্ঠান আমরা সাঙ্গ ঘোষণা করব। এখন 1-2 মিনিট আমাদের এতে রয়েছে। বিবেকানন্দ বলছেন, এ মায়ার সংসারের আসল প্রহেলিকা, আসল মরুচিকা তোমরা ভারতের উচ্চ বর্ণেরা। তোমরা শূন্যে বিলীন হও, আর নূতন ভারত বেরুক। বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালো মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে। বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। এরা সহস্র বৎসর অত্যাচার সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। আমরা বিবেকবাণীর এই অংশটুকু আমাদের বক্তার বক্তব্যের মধ্যেও আমরা পেয়েছি, তাই ভাবলাম যে আমিও বিবেকবাণী হিসেবে এটা পেশ করে দিই। স্বামী বিবেকানন্দের গুরু অর্থাৎ পরম পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে নরেন লোক শিক্ষা দেবে, লোক শিক্ষা দেবে, মাস এডুকেশনের দিকে উনি লক্ষ্য রাখবেন, এবং এটা একটা দৈব বাণী ছিল। আমরা তাই দেখেছি বিবেকানন্দের ভার্সেটাইল জিনিয়াসের মধ্যেও এই মানব প্রেম, দেশপ্রীতি, তার সাথে সাথে থেকেছে সাহিত্য চর্চা। এবং আমাদের ডক্টর মন্ডল কত সুন্দরভাবে উনি ওনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এই খণ্ডন ভববন্ধন জগবন্দন, যেটা আরাত্রিক ভজন হিসেবে নেওয়া হয় রামকৃষ্ণ মঠ মিশনে এবং রামকৃষ্ণ ভাবানুরাগীদের যে কোনো অনুষ্ঠানে। এই গানটি সম্পর্কে আমি অল্প একটু শুধু বলবো। দেখবেন এটা কিন্তু ধ্রুপদ অঙ্গে আছে। খণ্ডন ভববন্ধন ধ্রুপদ অঙ্গের একটা বিশেষ স্টাইল হচ্ছে যে প্রথমে 1 গুণ, তারপরে 2 গুণ, তারপরে 4 গুণ, এরকম ভাবে পরপর চলতে থাকে, ফেরতা হিসাবে যায়। এখানে দেখবেন চৌতাল আছে, 3 তাল আছে, এবং 1 গুণ, 2 গুণ, 4 গুণ
এবং এত সুন্দরভাবে এটার মধ্যে ধ্রুপদী ভাবটি রয়েছে যে ভাবলে অবাক হতে হয় যে স্বামী বিবেকানন্দ কি সঙ্গীত জগতের মধ্যেও একটা বিরাট উম, একটা ভাবনা ওনার মধ্যে ছিল। এটা সত্যি আমাদের অবাক করে দেয়। আমাদের বক্তা ডক্টর মন্ডল স্বামীজির বিভিন্ন সংস্কৃত মন্ত্র তথা গানের কথাও বলেছেন, কবিতার কথাও বলেছেন। তার মধ্যে একটা আমি বলবো যে এটা হচ্ছে ওং হ্রিং ঋতং তমাচালো গুণজিৎ গুণেড্ড বলে এটা আছে আপনার, প্রায় এটা 16টি লাইন রয়েছে, পংক্তি রয়েছে। অবাক হয়ে যেতে হয় যে এটা একটা বিশেষ স্টাইলে আছে। এই স্টাইলটাকে ইংরেজিতে বলে অ্যাক্রস্টিক স্টাইল। অ্যাক্রস্টিক স্টাইল মানে প্রত্যেকটি পংক্তির বা চরণের প্রথম শব্দটি নিয়ে যদি আপনি যান প্রথম থেকে শেষ, তাহলে সেটা কিন্তু অন্য একটা ভাবনা, অন্য একটা ভাব, অন্য একটা ফ্রেজ দেবে। এই কবিতাটিতে বা আম, ওনার এই বন্দনার মধ্যেও কিন্তু যদি পরপর ওপর থেকে আমরা প্রতিটি চরণের প্রথম শব্দটি নিই তাহলে হয়ে যাবে ওং নমো রামকৃষ্ণায়, ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। এই অ্যাক্রস্টিক স্টাইল মহাকবি কালিদাসের লেখায় রয়েছে, উড়িষ্যার কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জের স্টাইলে রয়েছে। কিন্তু ওনারা ছিলেন কাব্য জগতেরই মানুষ, সাহিত্যের মানুষ। পরে কখনো যদি এ হয় আমরা উপেন্দ্র ভঞ্জ কবি সম্রাটের বিষয়েও কখনো আলোচনা করতে পারি আমাদের অন্য ফোরামে। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রস্টিক স্টাইলে স্বামী বিবেকানন্দ এটাকে রচিত করতে পেরেছিলেন। আর বাংলা গদ্যের আগমন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে এসেছিল ঠিকই। আমাদের ডক্টর মন্ডল কত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন যে চলিত বাংলায় কিন্তু মনের ভাব প্রকাশ করে সাহিত্য সুষমায় মণ্ডিত করলেন, প্রথম মণ্ডিত করলেন স্বামী বিবেকানন্দ। তা আজকের এই আলোচনা অত্যন্ত সুন্দর হয়েছে। যেটা উনি বললেন স্বামীজি, যেটা রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র, বিখ্যাত প্রণাম মন্ত্র, বিখ্যাত এই কারণে বলছি পৃথিবীর সর্বত্রই রামকৃষ্ণ ভাবনা চিন্তা নিয়ে যে অনুষ্ঠানগুলো হয় সাধারণত প্রত্যেকটি বক্তা এই মন্ত্রটিকে প্রথমে বলেন। সেটা হচ্ছে ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তো এটার মধ্যে সংস্কৃত মন্ত্র তো ঠিক আছে, এটার মধ্যে মানে ভাবলে অবাক হতে হয়, এটা কিন্তু ওনার এক্সটেম্পোর রচনা, এক্সটেম্পোর, তাৎক্ষণিক। মূলত স্বামী বিবেকানন্দের ম্যাক্সিমাম রচনাই ছিল তাৎক্ষণিক। এটা উনি হাওড়াতেই রামকৃষ্ণ দেবের এক বিশিষ্ট শিষ্য, বিশিষ্ট ভক্ত ঘোষ পরিবারে উনি গেছিলেন। সেইখানে পুজোর আসনে বসে বসেই এই মন্ত্রটি উনি উচ্চারণ করলেন, যেটি পরে রামকৃষ্ণ ভাবধারায় ভাবিত সবার কাছে এক ঠাকুরের মন্ত্র হিসেবে আমরা নিয়েছি আর কি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে নরেন লোক শিক্ষা দেবে, তুই নরেন কোন ডাইরেক্ট বলেছিলেন তুই একটা বিরাট বটগাছের মতো হবি। এবং আমরা দেখছি ঠিক ঠাকুরের প্রতিটি কথা এত সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে যে ভাবলে সত্যি অবাক হতে হয়। স্বামীজির রামকৃষ্ণ দেবের যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে মানব সেবা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই বক্তব্যটিকে উনি ওনার বক্তব্যে, বিভিন্ন সাহিত্য রচনায়, বিভিন্ন ভাষণে উনি এটাকে প্রকাশ করার চেষ্টা করেছেন। এবং স্বামী বিবেকানন্দের যে একটা মাল্টিফেরিয়াস জিনিয়াস উনি ছিলেন সেটাই কিন্তু আমরা দেখতে পাই বিভিন্নভাবে। আর একটা জিনিস শুধু আমি বলবো বলেই আমার বক্তব্য শেষ করব, কারণ আজকে সবাই আমরা ডক্টর মন্ডলের বক্তব্য শুনে এতটাই পরিতৃপ্ত হয়েছি যে এখন আর অন্য আলোচনা বা গভীর আলোচনায় আমরা যাব না। যথেষ্ট গভীর আলোচনা আমরা পেলাম। সেটা হচ্ছে যে সাহিত্য চর্চার মধ্যেও কিন্তু যে ভাবনাটি স্বামীজির, যে ভাবনা বা চিন্তা ভাবনাটি উজ্জীবিত হয়েছে সেটা হচ্ছে মানবপ্রীতি বা জাতীয়তাবোধ, মানবপ্রীতি এবং জাতীয়তাবোধ। উনি ওনার প্রত্যেকটি লেখায়, প্রত্যেকটি রচনায় আমরা দেখতে পাই যে উনি শুধু ভারতবর্ষকে নিয়ে ভাবেননি, উনি সারা পৃথিবীকে নিয়ে ভেবেছেন। উনি বলছেন যে আই বিলং টু দ্য ওয়েস্ট অ্যাজ মাচ অ্যাজ আই বিলং টু দ্য ইস্ট। আর বাংলা গদ্যে সত্যিই তাই, স্বামীজিকে এখনো সেই যোগ্য মর্যাদা দেওয়া হয়নি এবং হয়তো ভবিষ্যতে হবে। ভবিষ্যতে এটা নিয়ে আরো আলোচনা চলবে, ভবিষ্যতে ওনাকে ঠিক মর্যাদা আমরা দিতে পারবো। আজকে আর আমি সভাপতি হিসেবে আর বেশি কিছু বলবো না। খুব আনন্দ পেয়েছি আমরা ডক্টর মন্ডলের এই ভাষণে।
এখন আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, নইলে আমরা এরপরেই চলে যাব ধন্যবাদ জ্ঞাপনে, আর তারপরে ভোট অফ থ্যাঙ্কস আমাদের দেওয়া হবে, আর শান্তি মন্ত্রটা আমরা তারপরে শেষে দেব। শান্তি মন্ত্রের জন্য আমি ডক্টর প্রলয় নন্দকে বলবো, কিন্তু যদি আপনাদের প্রশ্ন থাকে বলুন, নইলে আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ চরণে চলে এসেছি ধন্যবাদ জ্ঞাপনে। আপনাদের মধ্যে সেরকম আসলে বক্তা এত সুন্দরভাবে, এত প্রাঞ্জলভাবে, এত বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন যে আর কোনো প্রশ্ন থাকতে পারে না আর কি। আমার তো তাই মনে হয়। অনেক অজানা জিনিসও আমরা জানতে